আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ভিডিও ক্লাসে। দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের আজকের এই অনলাইন ভিডিও ক্লাস উপস্থাপন করছি আমি মোহাম্মদ ফাইজুর রহমান মিয়াজি, সহকারী শিক্ষক, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইনে ভিডিও ক্লাসগুলোতে অংশগ্রহণ করছো তাদেরকে আমাদের বিভিন্ন লিঙ্কগুলো জানিয়ে দিচ্ছি, যেখান থেকে আমাদের ভিডিও ক্লাসগুলো পাবে। আমাদের বিদ্যালয়ের ফেসবুক পেজ কিংবা ব্যক্তিগত ফেসবুক পেজগুলোতে নিয়মিত ক্লাস দেওয়া হয়। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল ফায়েজ মিয়াজি, এই চ্যানেলে সবগুলো ক্লাস পাবে। এবং আমাদের স্কুলের টিচারদের কিংবা বাইরের বিভিন্ন স্কুলের টিচারদের সম্মিলিত ক্লাসগুলো একসাথে সমন্বয় করে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা পাবলিশ করে থাকি। আর যেখানে শ্রেণীভিত্তিক বিষয়ভিত্তিক ভাগ করা থাকে আমাদের এই ওয়েবসাইটে www.porobd.wordpress.com এই ওয়েবসাইটের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এইবার আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পাঠ 8-9 স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। কতগুলো চিত্র দেখছো, চিত্রগুলো লক্ষ্য করো। স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টিতে এই অণুজীবের ভূমিকা সমূহ তোমরা বুঝতে পারবে চিত্রগুলো লক্ষ্য করলেই। হাত না ধুয়ে খেতে বসা। হাত না ধুয়ে খেতে বসলে কি হবে? হাত থেকে জীবাণু সমূহ খাদ্যে প্রবেশ করবে এবং খাদ্যের সাথে এই জীবাণু আমাদের দেহে প্রবেশ করবে এবং বিভিন্ন রকম রোগ সৃষ্টি করবে। নোংরা জামা কাপড় পরিধান করলে তাও কি, নোংরা জামা কাপড়ে জীবাণু থাকে। বিভিন্ন রকম জীবাণু বা অণুজীব আমাদের দেহে এই জামা কাপড়ের মাধ্যমেও ছড়াতে পারে। আর এই জামা কাপড়ের মাধ্যমে দেহের বহিঃ আবরণীতে কিংবা অন্ত্রে যে কোনো জায়গায় যেতে পারে। দেহের বাইরে তোমরা অনেকগুলো রোগ পরে এসেছো ইতিমধ্যে। এই দেহের বাইরে কিংবা ভিতরে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে ধারণা তোমরা পেয়েছো। তাহলে এই নোংরা জামা কাপড় পরিধান করলে বিভিন্ন রকম রোগ বালাই দ্বারা আক্রান্ত হতে পারে। পচা ও বাসি খাদ্য গ্রহণ করলে, পচা এবং বাসি খাদ্যে তোমরা জানো খাদ্য যখন পচা হয় বা বাসি হয় তখন কি অণুজীবের ভূমিকায় এরা পচা হয়ে থাকে বা পচে থাকে। আর এই অণুজীব সহ যখন আমাদের পাকস্থলীতে প্রবেশ করবে তাহলে আমাশয় থেকে শুরু করে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হতে পারে। তাহলে পচা বাসি খাদ্য গ্রহণ করলেও কি রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। নোংরা হাতের সাথে হাত মেশানো, অর্থাৎ আমরা যারা হ্যান্ডশেক করে থাকি একজনের সাথে আরেকজনের হাত মেলানো, কারো যদি হাত নোংরা হয়ে থাকে তার সাথে হাত মেলালে তার থেকে এই রোগ জীবাণু ছড়াবে। যেখানে সেখানে কফ ও থুতু ফেলা, অর্থাৎ কফ এবং থুতু থেকে রোগ জীবাণু ছড়ায়। আর যেখানে সেখানে কফ থুতু ফেললে তার মাধ্যমেও রোগ জীবাণু ছড়াবে। ধুলাবালিতে অথবা যে কোনো জায়গায় ফেললে ওখানে পানির সাথে মিশতে পারে, বায়ুর সাথে মিশতে পারে, মাটির সাথে মিশতে পারে, বাতাসের সাথে মিশে আমাদের শ্বাসনালী দিয়ে বা অথবা দেহের যে কোনোভাবে খাদ্যের সাথে মিশ্রিত হয়ে রোগ জীবাণু ছড়াতে পারে। একটু সিরিঞ্জ দিয়ে ড্রাগ গ্রহণ করলে, ধরো চিকিৎসার জন্য কোনো হাসপাতালে কিংবা ক্লিনিকে গেলে আর ওখানে কোনো ব্যক্তিকে ড্রাগ দেওয়া হয়েছে, এমন কোনো ইনজেকশন বা সিরিঞ্জ দিয়ে তোমাকে ইনজেকশন দেওয়া হলো, ওই ক্ষেত্রে দেখা যাবে যে ওই পূর্বে ব্যবহৃত ব্যক্তির দেহে যে জীবাণু ছিল তা এই সিরিঞ্জের মাধ্যমে ছড়িয়ে গেছে। সাধারণত যারা মাদকাসক্ত, অর্থাৎ যারা ইনজেকশনের মাধ্যমে বডিতে ড্রাগ নেয়, তারা একসাথে গ্রুপ ওয়ার্ক করে, অর্থাৎ একসাথে অনেকে মিলে এই সিরিঞ্জের সাহায্যে, একই সিরিঞ্জের সাহায্যে তারা এই নেশাদার দ্রব্য গ্রহণ করে থাকে। আর এই একজন থেকে আরেকজনের মধ্যে বিভিন্ন রকম মারাত্মক রোগগুলো ছড়িয়ে থাকে। এই জন্য একই সিরিঞ্জ গ্রহণ করলেও রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়া যায়। চিত্রে দেখতে পাচ্ছ পুকুরের পানি পান করলে, পুকুরের পানি যেহেতু কি নিরাপদ পানি নয়, আর এই পুকুরে বিভিন্ন রকম জীবেরা, অণুজীবেরা বসবাস করে। আমরা ইতিমধ্যে জেনেছি যে পুকুরের পানিতে অ্যামিবা, অ্যান্টামিবা সহ বিভিন্ন রকম জীবাণুরা, অণুজীবরা বসবাস করে। শৈবাল, ছত্রাক সহ বিভিন্ন রকম অণুজীব এই পুকুরের পানি হতে চলে আসতে পারে
এই জন্য পুকুরের পানি পান না করাই উত্তম। তারপর হচ্ছে খোলামেলা স্থানে মলত্যাগ করা, অর্থাৎ মলত্যাগের জায়গাটা যেন হয় এমন জায়গা যে জায়গায় রোগ জীবাণু ছড়ানোর সুযোগ থাকবে না। কিন্তু খোলা জায়গায় মলত্যাগ করলে একজনের মল থেকে অন্যজনের দেহে, অর্থাৎ খোলা জায়গায় মলত্যাগ করলে এই মল চারদিকে ছড়িয়ে যাবে পানির দ্বারা, মাটির দ্বারা, বায়ু দ্বারা, পশু পাখি দ্বারা। তো এই ছড়িয়ে গেলে রোগ জীবাণু ছড়াবে, স্বাস্থ্য ঝুঁকি অবশ্যই সৃষ্টি হবে। খোলা পায়খানা ব্যবহার করলে, তাহলে যেখানে খোলা পায়খানা থাকে অর্থাৎ পায়খানার মলমূত্র চারদিকে ছড়িয়ে যেতে পারে, মলত্যাগ রাস্তার কিনারে হতে পারে, পুকুর পাড়ে হতে পারে, এরকম খোলা জায়গায় যারা পায়খানা করে খোলা পায়খানা ব্যবহার করলে ওই ক্ষেত্রে এই মল চারিদিকে ছড়িয়ে যেতে পারে এবং এই মলের মাধ্যমে জীবাণুরা ছড়িয়ে যাবে, পানিতে, মাটিতে, বায়ুতে, সব জায়গায় দূষিত হবে। তাছাড়া শৌচাগার ব্যবহার করে শৌচাগার থেকে বের হয়ে হাত না ধোয়া, হাতে লেগে থাকা জীবাণুরা আবার খুব সহজে ছড়িয়ে যেতে পারে। এই জন্য শৌচাগার থেকে বের হয়ে হাত ধুতে হবে। যারা হাত না ধুবে তারা এই জীবাণু ছড়াবে। অসুস্থ রোগীর রক্ত গ্রহণ করা, অর্থাৎ আমাদের এই সমাজে রক্তের প্রয়োজন হয় অনেকেরই। তো এই রক্তের প্রয়োজনে যদি অন্য কোনো অসুস্থ ব্যক্তি থেকে রক্ত গ্রহণ করে তাহলে কি এই রক্তের মাধ্যমে রোগ জীবাণু ছড়াতে পারে। তাহলে এই জন্য রক্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই কি খেয়াল রাখতে হবে যেন অসুস্থ রোগীর রক্ত না হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ দেখতে পেলে যে কিভাবে এই স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। তাহলে যেভাবে আমরা দেখতে পেলাম যে অণুজীবগুলো ছড়াতে পারে, রোগ জীবাণু ছড়াতে পারে, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে, ওই বিষয়গুলো আমরা কি অবশ্যই লক্ষ্য করব এবং এই বদ অভ্যাসগুলো আমরা পরিত্যাগ করব। নিয়মিত হাত ধুয়ে খেতে বসবো, নোংরা জামা কাপড় পরিধান থেকে আমরা বিরত থাকবো, পচাবাসি খাবার গ্রহণ করব না, নোংরা হাতের সাথে হাত মেশাবো না, যেখানে সেখানে থুতু বা কফ ফেলবো না, 21 জিনিস দিয়ে ড্রাগ নেওয়া থেকে বিরত থাকতে হবে, পুকুরের পানি পান করব না, নিরাপদ পানি পান করব, খোলামেলা স্থানে মলত্যাগ থেকে বিরত থাকতে হবে, খোলা পায়খানা ব্যবহার থেকে বিরত থাকতে হবে, শৌচাগার থেকে বের হয়ে ভালোভাবে হাত ধুতে হবে, অসুস্থ রোগী থেকে রক্ত গ্রহণ করা যাবে না। আর তার মধ্যে আমরা আছি সচেতন, রোগ মুক্ত থাকবো অনুক্ষণ, এই স্লোগানকে বাস্তবায়ন করতে পারবো। তো তোমাদের জন্য বাড়ির কাজ, তোমরা তোমাদের বাড়ির আশপাশে বিভিন্ন বাড়িতে তোমাদের এলাকায় ঘুরে সেই কোন বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা করো, যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদের ব্যাপারেও সচেতন করো যে তাদেরকে অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহার করলে কি কি ক্ষতি তার সম্পর্কে তোমরা অবগত করো এবং এই স্বাস্থ্যসম্মত পায়খানা এবং নিরাপদ পানি থাকার সুবিধা এবং না থাকার অসুবিধা তাদের সামনে তুলে ধরো। স্বাস্থ্যসম্মত পায়খানা এবং নিরাপদ পানি তৈরি করতে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এ হচ্ছে তোমাদের জন্য কাজ। স্বাস্থ্যকর টিউবওয়েলের চিত্র কেমন হবে, অর্থাৎ এরকম সবুজ রং লাগানো টিউবওয়েলগুলো কি খাওয়ার জন্য উপযোগী, আর্সেনিক মুক্ত, আর লাল রং দেওয়া যেগুলোতে এগুলো কি আর্সেনিক যুক্ত। আর এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি না খাওয়ার জন্য সকলকে পরামর্শ দেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পাঠ 10, মানবদেহের অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। শিক্ষার্থীরা, তোমরা কতগুলি চিত্র দেখতে পাচ্ছ। অণুজীব দ্বারা স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে কতগুলো ব্যবস্থা এবং প্রতিকারমূলক কতগুলো ব্যবস্থা। যেমন প্রথম চিত্রটি দেখতে পাচ্ছ, খাবার ঢেকে রাখা। খাবারে বায়ু থেকে জীবাণু যেন খাবারে প্রবেশ না করতে পারে, এই জন্য ঢেকে রাখতে হবে। তাছাড়া মাছি কিংবা বিভিন্ন রকম পোকামাকড় উড়ে এসে এই খাবারের মধ্যে জীবাণুদেরকে সংক্রমিত না করতে পারে, জন্য ঢেকে রাখা অবশ্যই উত্তম। তাহলে ঢেকে রাখলে জীবাণু থেকে মুক্ত রাখা যাবে, প্রতিরোধ করা গেল। নিয়মিত নখ কাটা ও পরিষ্কার করা। হাতের নখ যাদের নিয়মিত কাটা না হয় ওই নখের মাধ্যমে জীবাণু ছড়ায়, এই নখের জীবাণু যেন না ছড়াতে পারে এজন্য নিয়মিত নখ কাটতে হবে এবং পরিষ্কার করতে হবে।
রাস্তায় চলার সময় মুখে মাস্ক ব্যবহার করতে হবে, অর্থাৎ ঘর থেকে বের হলেই এই মাস্ক পরিধান করে বের হতে হবে। তাহলে বায়ুতে মিশ্রিত বিভিন্ন রকম জীবাণু এই শ্বাসের সাহায্যে আমাদের দেহে প্রবেশ করতে না পারে। এই জন্য আমরা মাস্ক ব্যবহার করব নিয়মিত। খাবার ধুয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ খাওয়ার পূর্বে যে কোনো খাবার হোক, ফলমূল হোক, তাদেরকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে ওখান থেকে জীবাণুগুলো, লেগে থাকা জীবাণুগুলো পরিষ্কার হয়ে যাবে। নিয়মিত দাঁত পরিষ্কার করা। সেক্ষেত্রে আমরা যখন খাদ্য গ্রহণ করে থাকি তখন খাদ্যের কিছু অংশ আমাদের দাঁতের ফাঁকে লেগে থাকতে পারে, আর এই খাদ্যের মধ্যে অণুজীব সৃষ্টি হতে পারে, যে অণুজীবগুলো এই খাদ্যকে পচে দাঁতের ক্ষতি করতে পারে, অথবা এই অণুজীবগুলো পরবর্তীতে আমাদের মুখের অন্য খাদ্যের সাথে, পানির সাথে, কিংবা আমরা ঢোকর যখন গিলি তার মধ্যেও কি এই অণুজীবগুলো দেহের ভিতরে প্রবেশ করতে পারে এবং তার দ্বারা রোগ সৃষ্টি হতে পারে। এই জন্য নিয়মিত দাঁত পরিষ্কার করতে হবে, নিয়মিত গোসল করতে হবে। দেহের বাইরের অংশে লেগে থাকা বিভিন্ন রকম জীবাণু, যা দীর্ঘ সময় আমাদের দেহে লেগে থাকলে রোগ সৃষ্টি হতে পারে, এই জীবাণুসমূহকে নিয়মিত গোসল দ্বারা দূর করতে হবে। সবুজ রঙের টিউবওয়েল আর্সেনিক মুক্ত, এবং পানি খাওয়ার সময় আর্সেনিক সহ বিভিন্ন রকম জীবাণুমুক্ত বিশুদ্ধ পানি পান করতে হবে। আর্সেনিক হচ্ছে এক ধরনের বিষ, যে বিষ আমাদের দেহে জমা হয়ে দীর্ঘমেয়াদী ক্ষতি তৈরি করতে পারে বা ক্ষতি করতে পারে। এই জন্য আর্সেনিক মুক্ত পানি খেতে হবে। পানিকে ফুটিয়ে পান করতে হবে, অর্থাৎ যেই পানি আমরা যদি বিশুদ্ধ পানি না পাই, তাহলে আমাদের কাছে টিউবওয়েলের পানি যদি থাকে, ওই পানিকে ফুটিয়ে পান করলে ওখান থেকে জীবাণু, কিছু কিছু জীবাণু আছে যেগুলা তাপে তাদের নিষ্ক্রিয় হয়ে যায় কিংবা মারা যায়। এই জন্য ফুটিয়ে পানি পান করতে হবে। তবে ফুটানো হলে সব জীবাণু, সব কিছু কিন্তু শেষ হয়ে যায় না। যেমন আর্সেনিক, পানিকে ফুটানো হলেও কি আর্সেনিক যায় না। এই জন্য আমরা বিশুদ্ধ পানি যেভাবে খাওয়া যায় বিশুদ্ধ পানি পান করব। তবে পানি বিশুদ্ধ করার একটা প্রক্রিয়া কিন্তু পানি ফুটানো। তারপরে চিত্রদক্ষ, অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নেওয়া আমরা অনেকেই করি না। আমরা কি করি, যে অসুস্থ হওয়ার পরে নিজের চিকিৎসা নিজেই করতে থাকি, নিজে নিজে ডাক্তারি করি, হ্যাঁ, ফার্মেসি থেকে নিজে নিজে ওষুধ কিনে নিজের ইচ্ছা মতো খেতে থাকি। এক্ষেত্রে অসুস্থতা আরও বাড়বে। তাহলে অসুস্থ হলে অবশ্যই কি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। ভিটামিনযুক্ত খাবার গ্রহণ করতে হবে। আমাদের বিভিন্ন রকম খাদ্য প্রয়োজন। আমরা ষষ্ঠ শ্রেণীতে খাদ্য ও পুষ্টি অধ্যায় থেকে ভিটামিনযুক্ত খাবারের কেন গ্রহণ করতে হবে তা জেনেছি। এই জন্য এই বিভিন্ন রকম ভিটামিনযুক্ত খাবার যেখানে আছে ওইগুলো গ্রহণ করলে আমাদের দেহের ইমিউন সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরক্ষা যে আমাদের সিস্টেম বডিতে রয়েছে, সেই সিস্টেম অ্যাক্টিভেট হবে, অর্থাৎ সুস্থ থাকবে, ভালো থাকবে এবং কার্যকরী থাকবে। তাছাড়া সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সুষম খাদ্য বলতে তোমরা জানো যে আমরা তৃতীয় শ্রেণী থেকেই জেনে আসছি, প্রত্যেক ক্লাসে আমাদের সুষম খাদ্যের ব্যাপারে ছিল, এই ক্লাসেও আছে সুষম খাদ্য। সুষম খাদ্য মানে হচ্ছে যে খাদ্যের 6টি উপাদানই বিদ্যমান থাকবে: আমিষ, তারপরে থাকবে শর্করা, তেল বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এই 6টি হচ্ছে সুষম খাদ্যের উপাদান। আর এই সুষম খাদ্য গ্রহণ করলে সুস্থ থাকা যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের বডিতে তৈরি হবে। তাহলে প্রতিরোধ ক্ষমতা যদি তৈরি হয় তাহলে কি, তাহলে জীবাণুর সাথে দীর্ঘ সময় টিকে থাকা যাবে। কারণ আমরা প্রতিনিয়তই জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছি। তবে সবসময় জীবাণুরা আমাদের বডিতে ক্ষতি করতে পারে না। কেন পারে না? তা হচ্ছে আমাদের এই প্রতিরক্ষা তন্ত্র যখন সুস্থ সুন্দর থাকে তখন জীবাণুর সাথে লড়তে পারে। আর এর জন্য সুষম খাদ্য প্রয়োজন এবং নিয়ম মেনে চলা প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা কয়েকটি শূন্যস্থান নিয়ে আলোচনা করব। যে শূন্যস্থানগুলো একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে তোমাদের পাঠ্য বইয়ের যা আলোচনা ছিল এই আলোচনা থেকেই এই শূন্যস্থানগুলো বের হয়ে আসছে। যেমন এখানে প্রথম আছে ক, এইডস হয় ড্যাশের ফলে। খ, ধুলাবালি যেন মুখে না ঢোকে সেজন্য ড্যাশ ব্যবহার করা উচিত। গ, সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধের জন্য ড্যাশ খাওয়া দরকার। খোলা জায়গায় ড্যাশ করা স্বাস্থ্যের জন্য হুমকি। গোসল করা, কাপড় ধোয়া, বাসন ধোয়ার জন্য ড্যাশ ব্যবহার করা উচিত।
তোমরা হয়তো অনেকেই পারছো, তারপর উত্তরগুলো একটু মিলিয়ে নিও। হ্যাঁ, এইডস আক্রান্ত রোগীর রক্ত গ্রহণ করার ফলে ধুলাবালি যেন মুখে না ঢোকে সেজন্য মাস্ক বা রুমাল ব্যবহার করা উচিত। সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধের জন্য ভিটামিন ও খনিজ লবণ খাওয়া দরকার। খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা জনস্বাস্থ্যের জন্য হুমকি। গোসল করা, কাপড় ধোয়া, বাসন ধোয়ার জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। শিক্ষার্থীরা, তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রে অনেকগুলো বস্তু রয়েছে, তো এখান থেকে কিছু বস্তু বের করতে হবে যেখানে আমরা অণুজীব খুঁজে পাবো। তোমরা তো অণুজীব চেনো, তাই না? অণুজীব কোথায় কোথায় থাকে? ধরো এখানে রয়েছে দধি। আমরা দধিতে কি পাই? দধি সৃষ্টিই হয় অণুজীব দ্বারা। তাহলে অণুজীব খুঁজে পাওয়ার জন্য দধি পাওয়া গেল। তারপরে রয়েছে পাউরুটি। পাউরুটিতেও কি অণুজীব থাকে। মাংসের মধ্যে অণুজীব থাকে। তারপরে মাটিতে অণুজীব থাকে। শাকসবজি ফলমূলে অণুজীব থাকে। মানব দেহের ত্বকে, হাতে, পায়ে বিভিন্ন অংশে অণুজীব লেগে থাকে। তাহলে আমরা এই চিত্র থেকে কতগুলা অংশ পেলাম যেখানে কি অণুজীব থাকার সম্ভাবনা আছে। আমরা এই সম্ভাব্য বস্তুগুলোকে নিয়ে এসলাম যে অণুজীব থাকতে পারে এই জায়গাতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসি এই যে অণুজীবগুলো আমরা দেখতে পেয়েছি, এই অণুজীবগুলোর মধ্যে কতগুলো রয়েছে ক্ষতিকর অণুজীব, আবার কতগুলো রয়েছে উপকারী অণুজীব। তাহলে আমরা প্রথম যে বাম পাশের সারিতে নিয়ে আসবো উপকারী নিম্নশ্রেণীর জীব যাদেরকে বা অণুজীব যাদেরকে পাওয়া যাবে এই বস্তুগুলাকে। যেমন উপকারী হচ্ছে দধি। দধিতে অণুজীবরা দধি সৃষ্টিতে ব্যবহার হয়। ইস্টের মাধ্যমে পাউরুটি তৈরি করা যায়। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য অণুজীব ব্যবহার করা হয়। আবার অপকারী নিম্ন শ্রেণীর জীব পাওয়া, অর্থাৎ যেসব অণুজীব অপকার করে থাকে, যেমন মাংস পচাতে অণুজীবীরা কাজ করে, নিম্ন শ্রেণীর জীবেরা কাজ করে। ফলমূল পচাতে নিম্ন শ্রেণীর জীবেরা কাজ করে। মানুষের দেহে রোগ সৃষ্টির জন্য অণুজীবীরা কাজ করে। তাহলে আমরা তালিকা তৈরি করতে পারছি। এভাবে তোমরা তোমাদের আশপাশে যে বস্তুগুলো রয়েছে তার মধ্যে উপকারী এবং ক্ষতিকর এই অণুজীব কোথায় পাওয়া যাবে তার উৎসসমূহ একটি তালিকা, দুইটি তালিকা তৈরি করবে। একটি তালিকায় থাকবে উপকারী এবং অপর তালিকায় থাকবে ক্ষতিকর বা অপকারী এই নিম্ন শ্রেণীর জীব পাওয়ার যে উৎসগুলা। আমরা চলো কতগুলো প্র্যাকটিস করি প্রশ্ন এবং উত্তর। নৈর্ভিত্তিক প্রশ্নগুলো লক্ষ্য করবে এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। যেমন প্রথম প্রশ্ন, বেশিরভাগ অণুজীব দেখা যায় না কি ছাড়া? কোন যন্ত্র ছাড়া আমরা অণুজীব দেখতে পাই না? হ্যাঁ, মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ ছাড়া আমরা অণুজীব দেখতে পাই না। 2 নম্বর প্রশ্ন, অণুজীবের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এদের সব ক্ষতিকর। এরা খাদক এবং বৃদ্ধি পায়, প্রজনন ক্ষমতা আছে। তাহলে প্রথমটি সঠিক নয়, এদের সব ক্ষতিকর নয়। প্রশ্ন 3, ইস্ট কি কাজে ব্যবহৃত হয়? পাউরুটি ফুলাতে। প্রশ্ন 4, রান্না করা এবং রান্না ছাড়া খাবার কেন আলাদা রাখতে হয়? রান্না করা খাবারে ব্যাকটেরিয়া আক্রমণ করে, রান্না ছাড়া খাবারে ব্যাকটেরিয়া আক্রমণ করে। 3 নাম্বার হচ্ছে এক খাবার থেকে অন্য খাবারে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। তাহলে এই 3 নাম্বারটাই রাইট অ্যান্সার। এক খাবার থেকে আরেক খাবারে ব্যাকটেরিয়া ছড়াতে পারে, তাই আলাদা রাখা হয়। এদের মধ্যে কোনটি নিম্ন শ্রেণীর জীব দিয়ে হয় না? হাম, পা মচকানো, দাঁতের ক্ষয়। তাহলে কোনটি নিম্ন শ্রেণীর জীব দ্বারা হয় না? পা মচকানো। 6 নাম্বার,
এদের মধ্যে কোন অণুজীবটি উপকারী? যে সকল ব্যক্তিরা পাতা পচায়। 7 নাম্বার, এদের মধ্যে কোন অণুজীবটি ক্ষতিকর? ফলের খোসা পচানো ব্যাকটেরিয়া। 8 নাম্বার, ব্যাকটেরিয়া ও ভাইরাসের মধ্যে কোনটি ছোট? অবশ্যই ভাইরাস ছোট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা ক্লাসটি এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের শেষ অংশটি আজকে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে মনোযোগ সহকারে দেখার জন্য এবং বোঝার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নেবে এবং যারা আমাদের পেজগুলোকে লাইক দাও নাই, যে পেজ থেকে এই ভিডিওগুলো পাচ্ছ, এই পেজকে লাইক করে নিবে। তাহলে খুব সহজে আমাদের এই ভিডিও ক্লাসগুলো পাবে। নিয়মিত ক্লাস করো এবং আমাদের সাথে যুক্ত থাকো। ভালো ফলাফল ইনশাল্লাহ হবে। আল্লাহ হাফেজ।